ছাত্ররা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আমরা আজকে আবার ভার্চুয়াল ক্লাসে ফিরে এলাম গত সপ্তাহের পর। আমরা গত সপ্তাহ থেকে একটি নতুন অধ্যায় শুরু করেছিলাম, পরিবেশ ভূগোলের অন্তর্গত বর্জ্য ব্যবস্থাপনা। আজকে আমরা এর দ্বিতীয় পর্বটা সংক্ষিপ্তভাবে আলোচনা করব, এবং আজকে এর সাথে আরেকটি বিষয় নিয়েও তোমাদের সাথে একটু আলোচনা করব। সেটা এরপরই আমরা বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটা এর পরের দেখো, এখানটায় লেখা রয়েছে আজকের আমাদের যে ভার্চুয়াল ক্লাস, তার আলোচনার সূচির মধ্যে রয়েছে তিনটি বিষয়। একটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা, দ্বিতীয় হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পর্যায়, তৃতীয় হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। এছাড়াও আরেকটি বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে অ্যাক্টিভিটি টাস্ক 12। সেটা নিয়ে আমি পরে বলবো, যেটা এখানে লেখা নেই যদিও। আর যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আজকে একটু আলাদাভাবে অন্যরকমভাবে তোমাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালটা নিয়ে তোমাদের সাথে একটুখানি আলোচনা করব। তার কারণ অতি সম্প্রতি বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের বিষয়ের ওপরে, তোমাদের ক্লাসের বিভিন্ন বিষয়ের ওপরে ভূগোল সহ তৃতীয় অ্যাক্টিভিটি টাস্ক শিক্ষা দপ্তর থেকে আপলোড করেছে। তো এটার পরিপ্রেক্ষিতে আমাকে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে শিক্ষা পোর্টালে কিভাবে যাব বা কিভাবে কি দেখব। কারণ শিক্ষা পোর্টালে শুধু অ্যাক্টিভিটি টাস্ক নয়, আরও অনেক কিছু বিষয় সেখানে রয়েছে। তো কিভাবে তোমরা সেটা অ্যাক্সেস করবে, কিভাবে তোমরা সেটা দেখবে, তার হোম পেজের ছবিটা এখানটায় দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেটাও কিন্তু আজকে আমরা এই আলোচনা শেষের দিকে রাখবো। সুতরাং চলো আজকে আমরা আমাদের আজকের ক্লাসের পড়ার মধ্যে ঢুকে পড়ি। আগে প্রথম অংশটা শেষ করি, তারপরে আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করব। প্রথমেই দেখো বর্জ্য ব্যবস্থাপনার ধারণা। বিভিন্ন বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য সংগ্রহ, বর্জ্যের সদ্ব্যবহার, বর্জ্যের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি এবং পরিবেশে বর্জ্যের কুপ্রভাব দূর করার সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট বলা হয়। আমরা আগের দিনের ক্লাসে বিভিন্ন ধরনের বর্জ্য সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পেরেছিলাম। কঠিন বর্জ্য, তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য এবং বিপুল পরিমাণে বর্জ্য কিভাবে পরিবেশ দূষণ করছে আমাদের পরিবেশের চারদিকে ছড়িয়ে থেকে, সেগুলো নিয়ে আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই যে বিপুল পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে দৈনন্দিন, তো সেই বর্জ্যগুলোকে কি ব্যবস্থা করা যায়, তো সেটা নিয়েই আজকের কিছুটা আলোচনা। এখানে তোমাদের দুই একটা কথা একটুখানি বলে রাখি। আমরা যদি আমাদের ভারতের পরিপ্রেক্ষিতে দেখি, তাহলে দেখা যাবে যে একটা রিসেন্ট স্টাডিতে বলা হচ্ছে যে ভারতে প্রতিদিন প্রায় 620 লক্ষ টন বর্জ্য আমরা উৎপাদন করছি, এবং এই বর্জ্যের প্রায় এটা বছরে, এটা বার্ষিক হিসেব বললাম, 620 লক্ষ মেট্রিক টন বর্জ্য উৎপাদন হচ্ছে। এবং এই বর্জ্যের মধ্যে 620 লক্ষ মেট্রিক টনের মধ্যে মাত্র 20% বর্জ্যকে আমরা এই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতির মধ্যে আনতে পারছি। বাদবাকি বর্জ্যকে কিন্তু এখনো প্রকৃতির বুকে ফেলে রাখতে হচ্ছে, এবং স্বাভাবিকভাবেই সেগুলো দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তো সেগুলোকে কি করা যায়, ভারতবর্ষে বিভিন্ন সময়ে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে বিভিন্ন ধরনের সরকারি নির্দেশিকা চালু হয়েছে। সাম্প্রতিকতম যে নির্দেশিকা রয়েছে সেটা 2016 সালের, যেটাকে বলা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিভিন্ন ধারা এবং উপধারার মধ্যে বলা রয়েছে, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমি বলছি, যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো বা কি কি দিকে নজর রাখতে হবে, বা কিরকম ভাবে এই সলিড বা লিকুইড বা গ্যাসাস যে সমস্ত বর্জ্যগুলো রয়েছে সেগুলোকে কিভাবে আমরা ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের কুপ্রভাবটাকে অনেকটাই আমরা প্রশমিত করতে পারি। তো এরপরে দেখো আমরা চলে যাব বর্জ্য ব্যবস্থাপনার পর্যায়ে, যেখানে বর্জ্য ব্যবস্থাপনার 4টি পর্যায় এখানে ভাগ করা হয়েছে, যে 4টি পর্যায়কে 4R এইরকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। 4R বা 4 Rs বলা হচ্ছে। তোমরা এখানে
ইংরেজিগুলো দেখো এখানে, সেটা দেখলেই বুঝতে পারবে। চারটে আর কি কি না, রেডিউস, রিইউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। এইখানে এই ছবিটার মধ্যেও কিন্তু সেই জিনিসটাকেই দেখানো হয়েছে, অর্থাৎ এই যে বর্জ্যগুলো উৎপাদন হচ্ছে এগুলোকে আমরা কিভাবে ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের যে কুপ্রভাব, সেই কুপ্রভাবটাকে আমরা কিভাবে প্রশমিত করতে পারি। তো তার জন্য একটা সময় ছিল 3 আর্টস, অর্থাৎ এই প্রথম 3টে আর্ট, তারপরে 4টে, তারপরে 5টা হলো, এখন 6টা আরের কথাও অনেকে বলছে। তো যাই হোক, আমরা আমাদের সিলেবাস অনুসারে 4 আর্টস এর কথাই এখানে আলোচনার মধ্যে রাখছি। প্রথমেই বলা হচ্ছে যে বর্জ্যের পরিমাণ হ্রাস, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে রিডিউস, অর্থাৎ বর্জ্যের পরিমাণটাকে কমাতে হবে। দ্বিতীয় হচ্ছে বর্জ্যের পুনর্ব্যবহার, এমন জিনিস আমরা ব্যবহার করব যেটাকে আমরা পুনরায় ব্যবহার করতে পারি, বা কোনো বর্জ্য হলেও সেটাকে আবার আমরা অন্যরকম ভাবে ব্যবহার করতে পারি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিইউজ, পুনরায় ব্যবহার। তৃতীয় হচ্ছে বর্জ্যের পুনর্নবীকরণ, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে রিসাইকেল, অর্থাৎ যে বর্জ্যটা উৎপন্ন হলো বা যেটাকে আমি ফেলে দিলাম আমার প্রয়োজন নেই বলে, সেইটাকে আবার কিছুটা পরিশোধনের মধ্য দিয়ে আবার নতুন কোনো ব্যবহারযোগ্য কোনো উপাদানে আমি পরিণত করতে পারি কিনা, সেটাই হচ্ছে কিন্তু পুনর্নবীকরণ বা রিসাইকেল। এর মাধ্যমেও কিন্তু বর্জ্যের পরিমাণ আমরা অনেকটাই কমিয়ে আনতে পারবো। আর চতুর্থ হচ্ছে বর্জ্য প্রত্যাখ্যান, অর্থাৎ যে সমস্ত বর্জ্যগুলোকে আমরা রিডিউস করতে পারছি না, রিউজ করতে পারছি না, এমনকি রিসাইকেলও করতে পারছি না, সেগুলোকে সরাসরি আমাদের প্রত্যাখ্যান করতে হবে, অর্থাৎ সেগুলোর ব্যবহার ধীরে ধীরে কিন্তু ত্যাগ করতে হবে। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে রিফিউজ। তো এগুলোই আমরা কিছুটা ছবির মাধ্যমে পরবর্তী স্লাইডগুলোতে একটু দেখবো। যেমন প্রথমেই 4 আর্টস এর প্রথমটাই হচ্ছে রিডিউস। এখানে কি বলা হচ্ছে না, যেসব বর্জ্যদ্রব্য পরিবেশে জঞ্জাল বাড়ায় তাদের ব্যবহারের পরিমাণ কমিয়ে আনতে হবে। এটাই হলো 4 আর এর প্রথম আর, অর্থাৎ রিডিউস। এখানে কতগুলো বিষয় ছবির মাধ্যমে বলা রয়েছে, যেমন ইকো ব্যাগ, বা আমরা যখন কোনো জায়গায় যাব, কোনো বাজারে যাব, দোকানে যাব, আমরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাব, যাতে করে দোকানদারের কাছ থেকে প্লাস্টিকের ব্যাগ আমাদের বহন করতে না হয়। তারপর এখানে কি বলা হয়েছে যে অ্যাভয়েড এক্সেসিভ ফুড প্যাকেজিং, খাদ্যদ্রব্যের যে মোড়ক, সেই মোড়কগুলো খুব বেশি যাতে না থাকে। তারপরে বলা হয়েছে যে প্যাক ইউর লাঞ্চ ইন এ রিউজেবল কন্টেনার, তোমরা যেরকম বাড়ি থেকে টিফিন নিয়ে আসো একটা টিফিন বক্সে করে, স্টিলের টিফিন বক্স হতে পারে বা প্লাস্টিকের টিফিন বক্স হতে পারে, তো সেই রকম টিফিন বক্স বা লাঞ্চ বক্সের কথা এখানে বলা হচ্ছে, যেটাকে আমি বারবার ব্যবহার করতে পারবো। এই নয় যে আমি একবার ব্যবহার করার পরেই সেটাকে ফেলে দিলাম, তারপরে সেটা বর্জ্য উৎপাদন করলো, তো সেটা যেন না হয়। সে নো টু প্লাস্টিক স্ট্রস, আমরা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময়, ডাব খাওয়ার সময় অনেক সময় কিন্তু আমরা প্লাস্টিকের এই যে স্ট্রগুলো ব্যবহার করছি, এগুলোকে আমরা ব্যবহার যদি না করতে পারি, তাহলেও কিন্তু আস্তে আস্তে এরকম বিভিন্ন দৈনন্দিন জীবনে যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে একটু যদি আমরা বুদ্ধিমত্তার সাথে যদি সেগুলোকে অ্যাভয়েড করতে পারি, তাহলেই কিন্তু বর্জ্যের পরিমাণ আমাদের পৃথিবীতে অনেকটাই কিন্তু কমে আসতে পারে। এখানে দেখো হাউ টু রিডিউস ফুড ওয়েস্ট, অর্থাৎ খাদ্যদ্রব্য থেকে যে সমস্ত উচ্ছিষ্ট তৈরি হচ্ছে সেগুলোকে আমরা কিভাবে কমাতে পারি। প্রথমেই সেখানে কি বলা হচ্ছে যে প্ল্যান অ্যাহেড, আগে থেকে পরিকল্পনা করে নাও কি খাবে। বাই হোয়াট ইউ নিড, এরপর তোমার যেটুকু দরকার সেটুকু তুমি কেনো, সেটাকে ঠিকঠাকভাবে বাড়িতে রাখো, স্টোর কারেক্টলি। তারপরে সেটাকে কুক দ্য রাইট অ্যামাউন্ট, অর্থাৎ সঠিক পরিমাণে যেটুকু তোমার দরকার ঠিক সেইটুকু পরিমাণে তুমি রান্না করো, তার থেকে কম নয়, তার থেকে বেশি নয়। ইট ইট অল অর স্টোর লেফট ওভার ফর লেটার, অর্থাৎ যে রান্নাটা তুমি করলে সেই রান্নাটা তুমি পুরো খেয়ে নাও, ফেলবে না কিছু। এটা বাড়িতে তোমাদের নিশ্চয়ই তোমার বড়রা বলে, সব সময় মায়েরা নিশ্চয়ই বলেন যে সমস্তটা খেয়ে নিতে হবে। যদি কিছু পড়ে থাকে তাহলে সেটাকে ঠিকঠাক ভাবে রেখে দিতে হবে, যাতে তুমি কিছুক্ষণ পর সেটাকে আবার খেতে পারো। এইটা করলে কিন্তু খাদ্যদ্রব্য থেকে যে সমস্ত উচ্ছিষ্টগুলো তৈরি হয় সেটার পরিমাণ কিন্তু আমরা অনেকটা কমিয়ে আনতে পারবো। তো এইরকম ভাবে
নিজেরাই আমরা চিন্তা ভাবনা করি যে আমরা যে সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করছি সেগুলো থেকে বর্জ্যের পরিমাণ আমি কিভাবে আরো কমাতে পারি। ঠিক আছে, এরপর দেখো রিইউজ। বর্জ্যকে ফেলে না দিয়ে সরাসরি তাকে কাজে লাগানোকেই বলা হচ্ছে বর্জ্যের পুনর্ব্যবহার বা রিইউজ। অর্থাৎ কোন একটি বস্তুকে আমি ব্যবহার করলাম, ব্যবহার করার পর সেটাকে আমি ফেলে না দিয়ে সেটাকে আমি আমার উদ্ভাবনী শক্তি দিয়ে তাকে একটুখানি অন্যরকম রূপ দিলাম। যেমন এখানটায় দেখো, এই ছবিটাতে তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা কোকোকোলার একটা বোতল। বোতলটাকে উল্টো করে এখানে রাখা হয়েছে, দুটো বোতলের দুটো অংশকে এখানে রাখা হয়েছে কেটে, মাঝখানে একটা এরকম চেন লাগিয়ে দেওয়া হয়েছে, যে চেনটা খুললে ঢাকার মতন ওপরের অংশটা খুলে যাচ্ছে, ভেতরে দেখো পেন্সিল রাখা হয়েছে। অর্থাৎ এই যে কোকাকোলার বোতলটা, প্লাস্টিকের বোতলটা, আমি কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর যদি ফেলে দিতাম তাহলে এটা কিন্তু একটা বর্জ্য উৎপাদন করতো, কিন্তু এটা আমি ফেলে না দিয়ে আমি এটাকে পরিষ্কার করে আমি আমার মতন করে এটাকে পেন্সিল স্ট্যান্ড হিসেবে কিন্তু ব্যবহার করলাম। সুতরাং এইটা হচ্ছে রিইউজের একটা অন্যতম নমুনা। এখানেও দেখো স্টারবাকসের কতগুলো কফি গ্লাস এখানে দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু রিইউজেবল। এবং কফি খাওয়ার পর বা চা খাওয়ার পর এটাকে ফেলে না দিয়ে এর মধ্যে দেখো আমাদের পড়ার টেবিলের বিভিন্ন রকম জিনিস, এর মধ্যে আঠা রয়েছে, স্কেল রয়েছে, পেন রয়েছে, পেন্সিল রয়েছে, এগুলোকে আমরা কিন্তু ইজিলি আমরা পেনদানি হিসাবে, পেন্সিলদানি হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর তৃতীয় যার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এর কথা হয়তো তোমরা অনেকে শুনে থাকতে পারো, আবার নাও শুনে থাকতে পারো। এর নাম হচ্ছে প্রতাপ। যদি এখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেটা আরেকটু কম বয়সের, এখন 22 বছর বয়স, কর্ণাটকের মাইসোরের কাছে এর বাড়ি। অত্যন্ত গরিব ঘরের মেধাবী ছাত্র ছিল এই প্রতাপ, এবং প্রতাপকে এখন বলা হয় ড্রোন প্রতাপ। তার কারণ বিভিন্ন ধরনের, তার এটা নেশার মধ্যেই ছিল একদম স্কুল থেকেই। স্কুল যখন সে পড়তো, তারপরে যখন কলেজ, এবং এত দরিদ্র ছিল যে হোস্টেল ফিস দিতে পারেনি বলে বাস স্ট্যান্ডে শুয়ে রাত কাটাতে হতো তাকে। তো এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে কিন্তু তার এই যে অদম্য জেদ এবং বিষয়ের প্রতি ভালোবাসা, সেখান থেকেই সে প্রথম যেটা তৈরি করেছিল ই ওয়েস্ট থেকে। এই ই ওয়েস্টের কথা আমরা কিন্তু আগের ভার্চুয়াল ক্লাসে বলেছি। তো সেই ই ওয়েস্ট থেকে, অর্থাৎ ইলেকট্রনিক ওয়েস্ট থেকে সে কিন্তু একটা তৈরি করে ফেললো একটা আস্ত ড্রোন। যদিও তার আগে তাকে 80 বার ব্যর্থ হতে হয়েছিল, কিন্তু ট্রায়াল অ্যান্ড এরার মেথডের মাধ্যমে করতে 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 অবশেষে সে কিন্তু সফল হলো। এবং আজ দেখা যাচ্ছে যে পৃথিবীতে প্রতি মাসে 30 দিনের মধ্যে 28 দিনেই তাকে কিন্তু ভারতের বাইরে বিভিন্ন দেশে তাকে ঘুরে বেড়াতে হচ্ছে তার এই আবিষ্কৃত, দেশীয় পদ্ধতিতে আবিষ্কৃত এই ড্রোন নিয়ে। সুতরাং এটাও কিন্তু বর্জ্যের একটা পুনর্ব্যবহার বা রিউজের একটা জ্বলন্ত উদাহরণ। রিসাইকেল, বর্জ্যকে ফেলে না দিয়ে তা সামান্য পরিশোধন করে আবার যদি ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে সেটাই হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার তৃতীয় পর্যায়, অর্থাৎ পুনর্নবীকরণ বা রিসাইকেল। এখানে দেখো কাগজ বা যে বোর্ডগুলো বা বিভিন্ন যে প্যাকিং বাক্সগুলো বিভিন্ন সময় আমরা পাই, সেই প্যাকিং বাক্সগুলোকে ফেলে না দিয়ে, এমনি ডাস্টবিনে ফেলে না দিয়ে সেগুলোকে রেখে দেওয়া যায়। এবং যারা এগুলোকে কাজে লাগায় তাদেরকে যদি আমরা দিই, তাহলে কিন্তু এগুলোকেই কিন্তু আবার রিসাইকেল করে, পুনর্নবীকরণ করে আবার কিন্তু কার্ডবোর্ডের এই ধরনের বাক্স তারা কিন্তু আবার তৈরি করতে পারে। তার ফলে এই যে কার্ডবোর্ড যেটা আমি ফেলে দিচ্ছিলাম প্রকৃতির বুকে, যেটা আমি আমার ব্যবহারযোগ্য নয় বলে আমি যেটাকে ফেলে দিচ্ছিলাম, সেটাকেই কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহার করে পুনরায় কিন্তু সেটাকে আমি ব্যবহার করতে পারছি। একই রকম ভাবে প্লাস্টিক, যদি আমরা প্লাস্টিকের ব্যবহারকে আমরা ব্যান করতে চাইছি আমরা, কিন্তু তাহলেও প্লাস্টিককে একদম পুরোপুরি হয়তো না বলা যাচ্ছে না এখনো পর্যন্ত। তবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্লাস্টিককে রিসাইকেল করে আমরা প্রকৃতির মধ্যে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কিন্তু কমাতে পারি। অর্থাৎ যে প্লাস্টিকগুলো আমরা ফেলে দিচ্ছি, এই যে একটু আগে আমি প্লাস্টিকের কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দেখালাম, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে একটা
পেন্সিল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, এইখানে সেটাকে ওইরকম ভাবে না করে এগুলোকে আবার কিন্তু কারখানার মধ্য দিয়ে সেগুলোকে গলিয়ে নিয়ে, প্লাস্টিকগুলোকে গলিয়ে নিয়ে আবার তাকে নির্দিষ্ট আকৃতি প্রদান করা হচ্ছে, নির্দিষ্ট আকারের বোতল বা অন্যান্য প্লাস্টিক জাত যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোকে রূপান্তর করা হচ্ছে। তার ফলে এটাও কিন্তু সরাসরি প্রকৃতিতে বর্জ্য উৎপাদন করতে পারছে না, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। সুতরাং এটাই হচ্ছে রিসাইকেল। এবং সব শেষে হচ্ছে রিফিউজ, অর্থাৎ যেগুলোকে কোনোভাবেই আমরা ব্যবস্থাপনার মধ্য দিয়ে তার কুপ্রভাবকে প্রশমিত করে উঠতে পারছি না, চেষ্টা করতে হবে সেগুলোকে প্রত্যাখ্যান করার। এটা কি বলা হচ্ছে? রিফিউজ করা। পরিবেশকে দূষণমুক্ত রাখতে গেলে কিছু কিছু দ্রব্য সম্পূর্ণ বর্জন করে তাদের ব্যবহার বন্ধ করতে হবে। এটাই হলো প্রত্যাখ্যান বা রিফিউজ। দেখো এখানে দুটো স্লোগানের মতন দেওয়া রয়েছে, সে নো টু প্লাস্টিক আর সে নো টু গ্লাসওয়্যার। অর্থাৎ প্লাস্টিক, তারপরে কাঁচের জিনিস, তারপরে থার্মোকল, এই ধরনের জিনিস যতটা আমরা প্রত্যাখ্যান করতে পারবো বা সেগুলোর ব্যবহার আমরা বন্ধ করতে পারবো, ততই কিন্তু প্রকৃতিকে আমরা বর্জ্যমুক্ত করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের বর্জ্য ব্যবস্থাপনার 4 Rs। এবার হচ্ছে আজকের আমাদের আলোচনার প্রায় শেষের দিকে এসে গেছি। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, কেন বর্জ্য ব্যবস্থাপনাটা দরকার, এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে যে বিষয়টা এখানে আলোচনা করা হচ্ছে, কেন এটার প্রয়োজন। প্রথমেই দেখো দূষণ নিয়ন্ত্রণ, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্জ্যের পরিমাণ বৃদ্ধির ফলে পরিবেশ দূষণ সংক্রান্ত সমস্যার সমাধানে বর্জ্যের পরিমাণ হ্রাস করা প্রয়োজন। কারণ বিশ্বে প্রতি বছর প্রায় 50 লক্ষ মানুষ বর্জ্য দূষণ রোগের শিকার হচ্ছে, বিভিন্ন রকম ভাবে বর্জ্য দূষণের শিকার হচ্ছে। তো প্রথমেই বর্জ্য ব্যবস্থাপনা প্রথম গুরুত্ব হচ্ছে যে দূষণকে আমি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবো যদি এই বর্জ্যগুলোকে ঠিকঠাকভাবে আমি ব্যবস্থাপনার মধ্য দিয়ে বা একটা প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে তার কুপ্রভাবগুলোকে আমরা দূর করতে পারি। এবং এই যে একটু আগে আমি 4 Rs এর কথা বলে এলাম, সেই 4 Rs কে যদি আমি সঠিকভাবে আমি কাজে লাগাতে পারি। দ্বিতীয় হচ্ছে সম্পদ সৃষ্টি। দূষক বর্জ্য পদার্থগুলোকে পরিশোধন করে বা পুনরাবর্তন করে নতুন সম্পদ সৃষ্টিতে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। একটু আগেই আমরা 4R এর মধ্যে রিউজ এবং রিসাইকেল এই দুটো আর পড়ে এলাম। সেখানে আমরা দেখলাম যে রিউজ যদি আমরা করতে পারি বা কোনো বর্জ্যকে যদি আমি রিসাইকেল করতে পারি, তাহলে কিন্তু আবার নতুন সম্পদ সৃষ্টি হচ্ছে। সুতরাং এটা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শুধুই যে আমরা পরিবেশ দূষণ করতে পারছি তা নয়, বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা কিন্তু নতুন সম্পদ সৃষ্টিও কিন্তু করতে পারছি। তৃতীয় হচ্ছে বর্জ্যের পরিমাণ হ্রাস। জনবিস্ফোরণ, নগরায়ন, শিল্পায়ন প্রভৃতি আমাদের চারপাশে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের পরিমাণ বিপুল পরিমাণে বৃদ্ধি করেছে। এই বিপুল বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে কোনোটাকেই আমরা কিন্তু এখন অস্বীকার করতে পারবো না। জনবিস্ফোরণ, পৃথিবীতে জনসংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নগরায়ন, শিল্পায়ন, এটা কিন্তু আধুনিক সভ্যতার দান এগুলো। সুতরাং এই যে জনবিস্ফোরণ বা নগরায়ন বা শিল্পায়ন যেভাবে হচ্ছে, তার সাথে সাথে কিন্তু তার বাই প্রোডাক্ট হিসাবে আমরা কিন্তু কঠিন, তরল বা গ্যাসীয় বর্জ্য পদার্থও কিন্তু আমাদের পরিবেশের মধ্যে পাচ্ছি। সুতরাং এই দুটোর মধ্যে কিন্তু একটা ভারসাম্য তৈরি করতে হবে। অর্থাৎ আমার নগরায়ন, শিল্পায়ন সেটাও আমার যেরকম চাই, আবার বর্জ্যের পরিমাণ যেন মাত্রাতিরিক্ত না হয় সেটাও আমাকে দেখতে হবে। সুতরাং এই দুটোর মধ্যে কিভাবে ভারসাম্য রাখা যায় সেটাই কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সব থেকে বড় চ্যালেঞ্জ এখন। এবং সেটাই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে করে চলেছে, যেটা আমরা এর পরের যে ভার্চুয়াল ক্লাস, সম্ভবত সেটা হবে এই চ্যাপ্টারের শেষ ভার্চুয়াল ক্লাস, সেখানে কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় মোটামুটি শেষ। এখানে দেখো একটা অ্যাক্টিভিটি টাস্ক 12, এটা তোমরা অনেকেই পেয়েছো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। তোমরা সবাই জানো যে বাংলা শিক্ষা ই পোর্টালের মাধ্যমে অতি সম্প্রতি
তৃতীয় অ্যাক্টিভিটি টাস্ক শিক্ষা দপ্তর প্রত্যেকটা ক্লাসের বিভিন্ন সাবজেক্টের ওপরে সেখানে কিন্তু আপলোড করেছে। তো আমি ভূগোল ক্লাস 10-এর ভূগোল বিষয়ের ওপরে যে অ্যাক্টিভিটি টাস্ক সেখানে দেওয়া ছিল সেটাকে আমি সরাসরি তোমাদের সুবিধার জন্য আমি এখানে তুলে এনে দিয়েছি, যাতে তোমরা এখান থেকেই দেখতে পারো। 4টি প্রশ্ন। প্রথমেই বলে রাখি, এই 4টে প্রশ্ন কিন্তু বায়ুমণ্ডল থেকে, যে বায়ুমণ্ডলের ওপরে কিন্তু আমাদের ভার্চুয়াল ক্লাস হয়ে গেছে, এবং এই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে কিন্তু সেখানে ডিটেলস আলোচনা রয়েছে। সুতরাং তোমরা চাইলে সেই পুরনো ভার্চুয়াল ক্লাসগুলো আরেকবার তোমরা দেখতে পারো, দেখে তারপরে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের খাতায় কিন্তু লিখে যাবে, এবং স্কুল খুললে এগুলো কিন্তু দেখাতে হবে। প্রথমেই বলা আছে 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে এরোসলের গুরুত্ব নিরূপণ করো। এটা তোমরা পড়েছো, এরোসলের উপরে প্রশ্ন দেওয়া ছিল, আমিও পড়িয়েছি ক্লাসে তোমাদের। দ্বিতীয় প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ। এটা যুক্তিসহ ব্যাখ্যা করো। এখানে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলতে বোঝানো হচ্ছে কিন্তু ওজোন স্তরকে। অর্থাৎ এক কথায় এই প্রশ্নটা বলতে হবে যে ওজোন স্তরের বিনাশের মূল কারণ কিন্তু মানুষের ক্রিয়াকলাপ, সেটাকে তোমাকে এখানে যুক্তিসহ ব্যাখ্যা করতে হবে। তৃতীয় হচ্ছে, ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। অর্থাৎ এটা এক কথায় হচ্ছে বৈপরীত্য উষ্ণতা কিভাবে হয়, কেন হয়, সেটা বলতে হবে। আর 4 হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। অর্থাৎ দুটি বিষয়, একটা হচ্ছে স্থলভাগ জলভাগের বন্টন কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে সেটা বলতে হবে, আর দ্বিতীয় হচ্ছে নগরায়ন ও শিল্পায়ন এটা কিভাবে বায়ুর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে সেটাও তোমাকে বলতে হবে। এই হচ্ছে 4টে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের সম্ভাব্য মান কিন্তু 3 নম্বর করে, অর্থাৎ তোমরা ধরে নেবে এগুলো প্রশ্নগুলোর প্রত্যেকটার নম্বর 3, এবং সেইভাবেই কিন্তু তোমরা এগুলোর উত্তর তোমাদের খাতাতে লিখবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা আমাকে পাঠাও। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি, যে কারণে আজকে আমি ভার্চুয়াল ক্লাসের পড়ার দৈর্ঘ্যটাকে একটুখানি কম রাখলাম, সিলেবাসটাকে আজকে একটুখানি কম পড়িয়েছি, তার কারণ বাংলার শিক্ষায় ই পোর্টাল নিয়ে ইতিমধ্যে তোমরা অনেকেই আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করে পাঠিয়েছো আমার হোয়াটসঅ্যাপে এবং আমার মেলে। সেখানে তোমরা জিজ্ঞেস করেছো বিভিন্ন রকম প্রশ্ন, কিভাবে এটা পাওয়া যায়, কোথায় থেকে পাওয়া যায়, কি কি আছে। যদিও এখানে ভূগোলের ওপরে ক্লাস 10-এর যে 3টে অ্যাক্টিভিটি টাস্ক এখনো পর্যন্ত আপলোড হয়েছে, তার মধ্যে প্রথম 2টো টাস্ক আমি একদম প্রথমে দিকে দিয়ে দিয়েছিলাম, আর তৃতীয় টাস্কটা এই আজকে যেটা অ্যাক্টিভিটি টাস্ক 12 যেটা বলা হয়েছে, এটাই হচ্ছে তৃতীয় টাস্ক। এছাড়াও তোমাদের ভূগোল ছাড়াও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা অন্যান্য ক্লাস, একদম ক্লাস 1 থেকে আরম্ভ করে ক্লাস 12 পর্যন্ত সমস্ত ক্লাসের সেখানে অ্যাক্টিভিটি টাস্ক 1, অ্যাক্টিভিটি টাস্ক 2, অ্যাক্টিভিটি টাস্ক 3 সেটা দেওয়া রয়েছে। এছাড়াও কিছু ভিডিও সেখানে দেওয়া রয়েছে, এবং টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছিল, একটা হচ্ছে 5 to 8-এর, 6 to 8-এর, আর একটা হচ্ছে 9 to 12-এর, সেই সমস্ত টিভির প্রোগ্রামগুলো কিন্তু ভিডিও আকারে সেখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং কিছু প্রশ্ন উত্তরও সেখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা নিজেরাই বাড়িতে কিন্তু দেখে নিতে পারো, বা কিভাবে তোমরা অ্যাক্সেস করবে সেটাই কিন্তু এর পরের অংশে, দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব। সুতরাং চলো এবার আমরা চলে যাই আমরা বাংলার শিক্ষা ই পোর্টালে কিভাবে আমরা এটা দেখব সেটা নিয়ে আলোচনা। সেকেন্ড পোর্শনে তোমরা এই যে বাংলার শিক্ষা পোর্টাল নিয়ে আমাকে যে বিভিন্ন রকম প্রশ্ন করেছিলে সেগুলো নিয়ে আমি একটুখানি বলে দিই। এখানে কিন্তু আমাকে আর দেখতে পাচ্ছ না স্ক্রিনে, তার কারণ অনেক কিছু লেখা টেখা আসবে, যার জন্য আমি আমার ছবিটাকে এখানে বাদ দিয়েছি। তো আমার এই ল্যাপটপে এখানে মাইক্রোসফট এজ যেহেতু ডাউনলোড করা রয়েছে ব্রাউজার হিসেবে, তো আমি এটা দিয়েই করছি। তোমাদের কাছে যদি গুগল ক্রোম থাকে বা কারো কাছে যদি মজিলা ফায়ারফক্স থাকে, বিভিন্ন ধরনের আজকাল ব্রাউজার এসছে সার্চ করার জন্য, তো সেই ব্রাউজার দিয়ে তোমরা সেটাকে সার্চ করতে পারবে। এখানে দেখো সার্চ যে বারটা রয়েছে সেখানে গিয়ে তোমাকে ই পোর্টাল কথাটা লিখতে হবে, EPORTAL
এল, ঠিক আছে? এটাকে সিলেক্ট করো। সিলেক্ট করলেই তুমি এখানে এই যে ই পোর্টাল, যেখানে নিচে লেখা রয়েছে banglaশিক্ষা.gov.in, এইটাকে তুমি ক্লিক করো। ক্লিক করলেই দেখবে এই বাংলা শিক্ষা ই পোর্টালের হোম পেজটা কিন্তু খুলে গেল। এই হোম পেজের মধ্যে অনেকগুলো মেনু রয়েছে, ঠিক আছে? এই যেগুলোর ওপর দিয়ে আমার কার্সারটা যাচ্ছে, এগুলো একাধিক মেনু রয়েছে। একদম শেষ মেনুটা, যেখানে কার্সারটা এখন দাঁড়িয়ে রয়েছে, অনলাইন ক্লাসরুম বলা রয়েছে, এইটাকে এবার সিলেক্ট করো। আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, এবার এসছে। সিলেক্ট করার পর দেখবে এইবার এর মধ্যে কিন্তু অনেকগুলো আবার সাব মেনু এসে গেল। প্রথমেই দেখো এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আছে, এখানে বাংলা ছাড়াও ইংরাজি, হিন্দি, সাঁওতালি, উর্দু এরকম রয়েছে। তো অবভিয়াসলি আমরা বাংলাটা সিলেক্ট করলাম। তারপর এখানে দেখো অনেকগুলো সাব মেনু রয়েছে, অ্যাক্টিভিটি টাস্ক 3, ই লার্নিং, প্রোগ্রাম ভিডিও 9 to 12, প্রোগ্রাম ভিডিও 5 to 8, আর কিউ অ্যান্ড এ মানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার, ঠিক আছে? মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত সাধারণ নির্দেশিকা, এগুলো তোমাদের আমরা আগে দিয়েছি। তো আমি একটা একটা করে অল্প করে দেখাচ্ছি, শুধু তোমাদের ক্লাস 10-এরটা। এরকম ভাবে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেরই প্রায় অধিকাংশ সাবজেক্টের এখানে কিন্তু কভার করা হয়েছে। যেমন প্রথমেই অ্যাক্টিভিটি টাস্ক, এখানে প্রত্যেকটা ক্লাস একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে তোমাদের একদম 12 পর্যন্ত রয়েছে। আমি চলে যাচ্ছি একদম নিচের দিকে, তোমাদের ক্লাস 10, এই দেখো জিওগ্রাফি। এখানে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে, যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, ইংরাজি, ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। তো জিওগ্রাফির মধ্যে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু দুটো করে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া রয়েছে। এগুলো তোমাদের কিন্তু আগে দেওয়া ছিল, অ্যাক্টিভিটি টাস্ক 1 আর 2। আমি অ্যাক্টিভিটি টাস্ক 1টা একটু দেখাচ্ছি, ডাউনলোড কিভাবে করবে। এই যেখানটা লেখা রয়েছে পার্ট 1 ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোড ক্লিক করলেই তোমার এটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা তুমি ফাইলটা ওপেন করতে পারবে নিচে ক্লিক করে। এই দেখো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একদম প্রথম অ্যাক্টিভিটি টাস্কে তোমরা কিন্তু করে ফেলেছো ভূগোলে। চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও ইত্যাদি, ঠিক আছে? আবার আমরা ব্যাক করে যাচ্ছি। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের দুটো করে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া রয়েছে। আবার আমি স্ক্রোল ব্যাক করে উপরে উঠে যাচ্ছি। অ্যাক্টিভিটি টাস্ক 3, এটা অতি সম্প্রতি কিন্তু আপলোড করেছে, যেটা তোমাদের আজকে আমি অ্যাক্টিভিটি টাস্ক 12 এর মধ্যে যেটা আমি দিয়েছি ভূগোলে, সেটা কিন্তু এখানে পাবো আমরা। কিভাবে পাচ্ছি দেখো, এখানেও কিন্তু সব ক্লাসগুলো দেওয়া রয়েছে। একদম দেখো আমরা নিচের দিকে চলে যাই, ক্লাস 10 এই যে জিওগ্রাফি পার্ট 3 আমি ডাউনলোড করছি। ফাইল ওপেন করছি। এইখানে দেখো আজকে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি একটু আগেই, এই দেখো বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব নিরূপণ করো, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বিনাশের অন্যতম প্রধান কারণ যুক্তিসহ ব্যাখ্যা করে ইত্যাদি প্রশ্নগুলো একটু আগেই বললাম, এগুলো কিন্তু দেওয়া রয়েছে। সুতরাং তোমরা ইচ্ছা করলে ভূগোল ছাড়া অন্যান্য সাবজেক্টের এই অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3 এবং শুধু ক্লাস 10 নয়, তোমাদের বাড়িতে যদি তোমাদের ভাই বোনেরা থাকে যারা আরো নিচের দিকের ক্লাসে পড়ে, তাদেরও কিন্তু একদম 1 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত তাদেরও কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে। ই লার্নিং এ কি রয়েছে? ই লার্নিং এ কিছু ভিডিও এখানে দেওয়া রয়েছে, যেমন আমি এখানে দেখাচ্ছি, যে একটা দেখাই দেখি, ক্লাস 10 জিওগ্রাফি কোথায় গেল? যাই হোক, এখানে এই যে জিওগ্রাফি পেয়েছি, এক্সোজেনাস প্রসেস ওয়ার্কস অফ রিভার। এটা ইউটিউবের একটি ভিডিও এখানে দেওয়া রয়েছে, এই তোমরা দেখতে পাচ্ছ। নদীর কাজ ও ভূমিরূপ। উঁচু স্থান থেকে বৃষ্টির জল
তো তুষার গলা জল ঠিক আছে, এটা কিন্তু আমি আর বেশিক্ষণ চালাচ্ছি না। ঢাল অনুসারে প্রবাহিত হয়ে এইরকম সমুদ্রে এইটাও কিন্তু তোমরা, এটা একটা 8 মিনিটের ভিডিও, এটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এরপরে দেখো প্রোগ্রাম ভিডিও যেগুলো টেলিভিশনে হচ্ছে, সেই টেলিভিশনের প্রোগ্রামগুলো কিন্তু এখানে কিছু কিছু ডেট ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু তোমরা এখানে ভিউ বাটন যেটা রয়েছে, ভিউ বাটন ক্লিক করে তোমরা এখানে কিন্তু দেখতে পারবে। আমি এখানে এখানে তোমাদের ক্লাস 10-এর এই দেখো 20 তারিখ 20 জুন ভূগোলের অ্যাটমসফিয়ার, হিট, টেম্পারেচার এবং গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন এর উপরে একটা ক্লাস হয়েছিল টিভিতে, টিভির কোন একটি চ্যানেলে। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। এছাড়া ক্লাস 5 to 8 যারা রয়েছে তারা এখান থেকে দেখতে পারবে। এখানে তাদের ভিডিওগুলো রয়েছে এবং পরপর এখানে অনেকগুলো পেজ রয়েছে, সেই পেজগুলো এখানে দেওয়া রয়েছে। আর একটা রয়েছে কিউ অ্যান্ড এ মানে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার। বিভিন্ন ক্লাসের কিছু কিছু প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো আমি আগে তোমাদের দিয়েছিলাম, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। যেমন পার্ট 1টা আমি যদি ডাউনলোড করি তাহলে এবং ফাইলটা যদি ওপেন করি তাহলে দেখো এরকম একটা প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে। 3-4টে প্রশ্ন, 4টে প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এইরকম 3টে এই ধরনের কোয়েশ্চেন আনসারের শিট এখানে তোমরা পেয়ে যাবে। সুতরাং এগুলোও কিন্তু তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ই পোর্টাল বা বাংলা শিক্ষা ই পোর্টাল, যেটা তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে কিভাবে আমরা এই বাংলার ই পোর্টাল থেকে আমরা বিভিন্ন বিষয়গুলোকে আমরা দেখতে পারবো, বিভিন্ন অ্যাক্টিভিটি টাস্ক বা বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামগুলো, ক্লাসের যে টেলিভিশন প্রোগ্রাম বা ই লার্নিং এর যে সমস্ত মেটেরিয়ালগুলো বা কোয়েশ্চেন আনসারের যে মেটেরিয়ালগুলো, সেগুলো কিভাবে আমরা পাবো। তো সেটার উপরে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের এখানে বলে দিলাম। এটা নিশ্চয়ই তোমরা এই ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পারবে। সুতরাং আজকের মতন আমাদের ভার্চুয়াল ক্লাস এখানেই আমরা শেষ করলাম।